রিতমকে ঘরে বন্ধ করে রেখে পর্ণার সাথে মিলে নাচ করলো সৃজন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণার ইউনিভার্সিটিতে গেছে সবাই মিলে অনেক মজা করতে, কারণ ইউনিভার্সিটিতে নবীনবরণ উৎসব পালন করতে থাকে। তার মধ্যে ঈশা এসে সবাইকে মাতিয়ে রাখে, নাচ গান করে। আর তখন পর্ণাকে বলে, কি আলোকপর্ণা, পারবে এরকম একটা গান গাইতে? অবশ্য তুমি তো গান গাইবে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত শোনার মতো মেন্টালিটি বোধহয় এখানে কারোরই নেই। কথাটা শুনে অনেকেই হাসাহাসি করতে থাকে। তখন জেঠু বলে, কিরকম মেয়ে দেখেছিস এই ঈশা, সুযোগ পেয়ে পর্ণাকে কিভাবে অপমান করছে, মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তখনই ঈশা বলে, কি হলো আলোকপর্ণা, উত্তরটা দাও, পারবে তুমি কিছু করতে? তখন ঈশা বলে, যাই হোক, আমার সময়ের অনেক দাম আছে, আমি আর এখানে থাকবো না, আমাকে এবারে বেরোতে হবে। এই বলেই পর্ণাকে টাটা বলে ঈশা চলে যাচ্ছিল। কিন্তু পর্ণা তো থেমে থাকার মেয়ে না, তাকে কি আর কোনোভাবে আটকে রাখা যাবে? সেও এবারে গান শুরু করে দিয়েছে। তখনই সৃজন বলে, আমি বলেছিলাম না জেঠু, এত সহজে পর্ণাকে হারানো যাবে না, আমাদের পর্ণা যুগ যুগ জিও। এর মধ্যেই পর্ণা শুরু করে দিয়েছে গান গাওয়া। পর্ণার গান শুনে সবাই মিলে উঠে হাত নাড়াতে থাকে। এতই সুন্দর ভালো একটা ফোক গান গেয়েছে পর্ণা। আর তারপরে ঈশার মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না। জেঠু তখন বলে, পর্ণা কি গাইলে, দারুণ দারুণ, কোনো কথা হবে না, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। পর্ণা তখন ঈশাকে বলে, সবসময় নাচানোর জন্য যে ওরকম গান করতে হবে তেমনটাও না, শালীনতা বজায় রেখে অন্য রকমের গানও গাওয়া যেতে পারে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন ঈশাদি। আর তখন ঈশা রীতিমতো চুপ হয়ে গেছে আর শুধু বলে যায়, তোমার সাথে আমার কম্পিটিশনটা বজায় থাকলো, পরবর্তী সময়ে দেখা যাক কি হবে। পর্ণা তখন বুঝতে পারে না কোন কম্পিটিশনের কথা বলছে এই ঈশা। তার মধ্যেই সৃজন বলে, সত্যি জেঠু, পর্ণা যেভাবেই থাকুক না কেন, যে কোনো মানুষের অপমানের যোগ্য জবাব দিতে পারে। জেঠু তখন বলে, ভাইপো তুই কিন্তু এই কথাটা একদম ঠিক কথা বলেছিস ভাইপো। আর তখনই সৃজন বলে, কিন্তু পর্ণাকে নিয়ে এবার বাড়ি যেতে হবে, অনেকটা সময়ই তো হলো। এর মধ্যেই কলেজের আরেকজন ছেলে রিতম এসে কথা বলতে থাকে মিষ্টি মিষ্টি করে পর্ণার সাথে, আর বলে, তুমি খুব সুন্দর গেয়েছো, আমার কিন্তু দারুণ লেগেছে। এই ব্যাপারটা দেখে সৃজনের মোটেও ভালো লাগে না। সৃজন তখন বলে, ব্যাপারটা বাড়াবাড়ির সীমায় চলে গেছে, এই ছেলেটা পর্ণার সাথে কথা বলবে কেন, পর্ণা তো আমার স্ত্রী। পিকলু তখন বলে, সৃজন দা, সেটা এখন তুমি জানো, আমি জানি, কিন্তু আর তো কেউ জানে না, বিশেষ করে দিদির তো কিছু মনেই নেই। তাই তুমি যদি এখন স্বামী স্বামী বলতে চিৎকার করতে থাকো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না গো, উল্টে ক্ষতিই হবে। সৃজন তখন বলে, সত্যি আমি না ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না যে আমার স্ত্রীর সাথে কেউ এইভাবে হেসে খেলে কথা বলবে। এর মধ্যেই সৃজন এগিয়ে আসে, আর যখনই রিতম পর্ণার সাথে হাত মেলাতে যায়, সৃজন এসে পর্ণার হাত ধরে মেলাতে থাকে আর বলে, আপনি দারুণ গান গেয়েছেন পর্ণা, কোনো কথা হবে না, দারুণ দারুণ। পর্ণা তখন বলে, সৃজন দা, আমি সত্যি ভালো গান গেয়েছি, আপনারা সবাই সাপোর্ট করেছেন বলেই এটা আরো বেশি সহজ হয়ে গেছে। এর মধ্যেই জেঠুরা এসেও প্রশংসা করতে থাকে। রিতম তখন বলে, এনারা আবার কে কে জানে, পুরো টিম ধরে চলে এসেছে দেখছি। তার মধ্যেই পর্ণাদের কলেজে অ্যানাউন্সমেন্ট করা হয়, এক্ষুনি একটা পারফরমেন্স শুরু হবে, সেটা হচ্ছে কাপল ডান্স। মাস্ক পরে কাপল ডান্স করতে হবে, যার কাপল ডান্স যত বেশি ভালো হবে সেই কিন্তু আজকের প্রথম পুরস্কারটা পেয়ে যাবে। এর মধ্যেই রিতম ঠিক করে পর্ণার সাথে নাচবে আর বলে, পর্ণা তুমি আমার ডান্স পার্টনার হবে, কাপল হিসেবে নাচবো। পর্ণা তখন বলে, হ্যাঁ, না হবার কি আছে, আমি নিশ্চয়ই হব। আর এটা শোনার পর সৃজন বলে, জেঠু আমার মন ভেঙেই চলেছে, সত্যি আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। জেঠু তখন বলে, বুঝতে পারছি রে ভাইপো, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করবি বল, এমন একটা সময় যেখানে পর্ণাকে কোনো কথা মনেও করানো যাবে না, খুব সাবধানে আমাদের কাজটা করতেই হবে, বুঝতেই তো পারছিস। সৃজন তখন বলে, সে তো ঠিকই, সব দিক থেকে না জেঠু ফেসে যাচ্ছে জানো তো। এর মধ্যেই তখন নিজেদের ঘরে গিয়ে আলোচনা করতে থাকে রিতমরা। আর রিতমের কয়েকজন বন্ধু বলে, কিরে আলোকপর্ণার সাথে তো দেখলাম ভালোই ভাব জমিয়েছিস, সেই ঘরেই রাখা ছিল মাস্ক,
সৃজন মাস্ক নিতে এসে পুরো কথা শুনছিল রিতমের। রিতম তখন বলে, মেয়েটা কেমন গাইল দেখেছিস, যেমন দেখতে সুন্দর তেমন গান গাইছে মাতিয়ে রাখার মতন, আর এই মেয়েকে আমি ভালোবাসবো না সেটা কি হতে পারে? রিতমের বন্ধুরা বলে, ভগবান তোকে একটা ভালো থোবড়া দিয়েছে বলে সেই ফায়দাটা তুলছিস বল, আবার একটা মেয়ে, মানে তোর মাসে যে কতগুলো মেয়ে দরকার তার কোনো টিকটিকারা নেই। সৃজন বলে, খুব সাহস, আমার পর্ণার দিকে হাত বাড়িয়েছে, এমন জব্দ করবো না, সারা জীবন মনে রাখবে। বন্ধুরা তো বেরিয়ে যায়, তখনই চলে এসেছে সৃজন মাস্ক নিতে। এরপরেই সৃজন তখন বলে, দেখি ভাই আমার একটা মাস্ক দরকার। এর মধ্যেই রিতম বলে, আচ্ছা আলোকপর্ণার সাথে আপনাকে দেখলাম, আপনি আলোকপর্ণার কে হন? তখনই সৃজন বলে, আলোকপর্ণা আমার শালি হয়, বুঝেছ? আর শোনো, তুমি এত তাড়াতাড়ি গিয়ে কি করবে? আলোকপর্ণার সাজতে অনেক বেশি সময় লাগে, তুমি এখানে থাকো, আমি তোমাকে ডেকে দেবো। এই বলে ঘরের মধ্যে ডেকে বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে চলে যায় আর বলে, খুব নাচার শখ তাই না, নাচো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা। এরপর রিতম বলে, যা কেসটা কি হলো, এই পর্ণার জামাইবাবুটা তো দেখছি অন্য রকমের জিনিস আছে। এর মধ্যেই সৃজন আর পর্ণা মঞ্চে উঠে নাচ করতে শুরু করে দেয়। যেহেতু সৃজন মাস্ক পরা ছিল তাই পর্ণা চিনতে পারেনি। জেঠু তখন বলে, এই চনু, এটা আমাদের সৃজন তো মনে হচ্ছে। চনু তখন বলে, বাবা তুমি একদম ঠিক কথাই বলেছো, এটা আমাদের দাদা, আর দাদাই বৌদি ভাইয়ের সাথে নাচ করছে। অন্যদিকে রিতম রিতম বলে সবাই চিৎকার করতে থাকে। আসলে মাস্ক পরা ছিল তাই সৃজনকে অনেকেই চিনতে পারেনি, রিতম ভাবছে, কারণ রিতমই বলেছিল আলোকপর্ণার সাথে নাচ করবে। তার মধ্যেই রিতম রিতম বলে চিৎকার করছে আর রিতম ঘরের থেকে শুনতে পায় দরজা ধাক্কা দিতে থাকে, কেউ আছো, দরজাটা খুলে দাও। আশুতোষবাবু দরজাটা খুলে দেয় আর বলে, কি হয়েছে? তখনই রিতম বলে, কি হয়েছে মজা বোঝাচ্ছি। এরপর অনুষ্ঠানটা দেখে প্রচণ্ড রেগে গিয়ে প্রিন্সিপালকে বলে, দেখুন স্যার, এইরকমভাবে আমার নাচের পার্টনারকে যদি জামাইবাবু তার নাচের পার্টনার বানিয়ে নেয় সেটা কি বরদাস্ত করা যায়? প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, কড়া একটা অ্যাপ্লিকেশন লেখো, তারপরে আমি কড়া হাতে এটাকে দেখছি। এরপরে অ্যাপ্লিকেশন লিখতে শুরু করে দিয়েছে রিতম আর বলে, আজ ওই জামাইবাবুকে ভালো মতন উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো, দেখি কে আমাকে আটকাতে পারে। তার মধ্যে সৃজন আর পর্ণা দারুণ সুন্দর নাচ করতে থাকে, সবাই মিলে খুব প্রশংসা করে। এরপরে সৃজন আর পর্ণার নাচ শেষ হয়ে যায়, সৃজনের মাস্কটা তখন খুলে গেছে। সবাই মিলে বলে, কি রিতম কোথায়? রিতম তো এখানে নেই। পর্ণা বলে, সৃজন দা আপনি এখানে? সৃজন বলে, এই রে, এবার আমি কি উত্তর দেব? তার মধ্যে রিতম এসে গেছে। রিতমকে দেখে সৃজন আরোই বেশি ভয় পায় আর বলে, এবার যদি রিতমটা সবটা বলে দেয় যে আমি ওকে ঘরে আটকে রেখেছিলাম, তাহলে একটা কেলেঙ্কারি কাণ্ড হতে চলেছে। তখন পিকলু বলে, সৃজনদাকে বাঁচাতে হবে, বুঝলি? সবাই মিলে চল বর্ষা, না হলে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এরপরে সবাই মিলে গিয়ে সৃজনকে বাঁচানোর চেষ্টা করে।